Hey, hello, welcome to our channel The Physics Hero. তো আগের দিনে আমরা রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের মডেল টেস্ট 1 এর সলিউশন করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আজকের আমরা মডেল টেস্ট 3 করতে হচ্ছে, কারণ মডেল টেস্ট 2 এর আমার কাছে যে কপিটা আছে তার একটা পেজ গায়েব। সুতরাং অর্থাৎ 454 নম্বর পেজ আমার কাছে নেই। তো তার জন্য আমরা মডেল মডেল টেস্ট 2 সলিউশন দিতে পারছি না। তো তোমাদের মধ্যে যদি কারোর বই কেনা থাকে, তোমরা 454 নম্বর পেজটা ছবি তুলে আমার টেলিগ্রামে পাঠাতে পারো, তো তাহলে আমি ওটার সলিউশন দিতে পারবো। তো মডেল টেস্ট 3 ফার্স্ট কোশ্চেনটা দেখা যাক। প্রথম কোশ্চেনটা দেখো। প্রথম কোশ্চেনে বলছে ওমেগার মাত্রা কি। ওমেগা ইজিক্যাল টু আমরা কি জানি? ওমেগা ইজিক্যাল টু 2π/t, তাই না? এখান থেকে ওমেগার মাত্রা তো খুব ইজিলি বেরিয়ে যাচ্ছে। সুতরাং এই কোশ্চেনটা খুব একটা কঠিন কোশ্চেন নয়, কিন্তু কোশ্চেন হলো যদি বলতো কে এর মাত্রা কি হবে। ঠিক আছে, এই কে আছে না, কে এর মাত্রা কি হবে, তখন এরকম কোশ্চেন আসে কোশ্চেন। তো কে এর মাত্রা তোমরা কিভাবে বার করবে? দেখো, তোমরা প্রথম চ্যাপ্টারে এটা জেনেছিলে যে যেসব ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন সেম তাদের অ্যাড বা সাবস্ট্রাক্ট করা যায় বা বিয়োগ করা যায়, যোগ বা বিয়োগ করা যায়। তো এখানে ওমেগা টি মাইনাস কে এক্স বিয়োগ করা হয়েছে, তার মানে কি ওমেগা টি অ্যান্ড কে এক্স এর দুজনের মাত্রা সেম। তো মাত্রা সেম মানে আমরা এটা কীভাবে লিখতে পারি? এরকম লিখতে পারি, ওমেগা টি ইজিক্যাল টু কে এক্স। আমাদের কোশ্চেন সাপোজ মনে করলো কে এর মাত্রাটা বার করতে বলেছে। তো ওমেগা ইজিক্যাল টু আমরা জানি কি 2π/t। এখন টির মাত্রা টি লিখতে পারি আমরা। আর এদিকে কে তো চেয়েছে, তো এক্স এর মাত্রা কি হবে? এক্স এর জায়গায় আমরা এল লিখে দিলাম, কারণ এক্স এর মাত্রা আমরা এল জানি। তো 2π কনস্ট্যান্ট, টি কেটে যাচ্ছে, তাহলে কে এর মাত্রা হলো এল ইনভার্স। হলো কোশ্চেন কেটাও জিজ্ঞেস করতে পারতো, তো আমি ওই জন্য আমি দুটো বলে দিলাম। 2 নম্বরটা দেখো। স্টেটমেন্ট এ বলছে বা অ্যাসারশন বলছে সরল দোলগতি সম্পন্ন কোনো সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য এল এবং পর্যায়কাল টি পরিমাপের ত্রুটি যথাক্রমে দৈর্ঘ্য এবং পর্যায়কালের পরিমাপের ত্রুটি যথাক্রমে 2% এবং 3% দিয়ে দিয়েছে। এবার বলছে এই দোলকটির সাহায্যে অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের শতকরা ত্রুটির পরিমাণ কত। মানে তোমার এল এর ত্রুটি দিয়েছে এবং টির ত্রুটি দিয়ে দিয়েছে। এবার জিজ্ঞেস করছে জি ত্রুটিটা 8%, এটা ঠিক কিনা আমাদের বলতে হবে। তো এটার থেকে যে আমরা রিলেশনটা জানি, টি ইজিক্যাল টু 2π ইন্টু √L/g, যেটা দেখতে পাচ্ছ কোশ্চেনে দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি কেএসএইচএম এর কনসেপ্ট, যেটা তোমাদের এখন সিলেবাসে নেই। তো তোমরা কোশ্চেনটা সলভ করার জন্য মনে রাখতে পারো টি ইজিক্যাল টু 2π √L/g। ঠিক আছে, এখান থেকে তোমার জির ত্রুটিটা বার করতে হবে। তো আমি আচ্ছা 2π তো কনস্ট্যান্ট, ওকে আমরা লিখছি না, টি ইজিক্যাল টু √L/g লিখছি। ঠিক আছে, তো টির মাথায় যদি স্কোয়ার করে দাও আর এদিকে যদি স্কোয়ার করে দাও, দুদিকে যদি স্কোয়ার করে দেওয়া হয় কি হবে? টি স্কোয়ার ইজিক্যাল টু L/g, ঠিক কি না? এবার তোমাদের জির এরর বার করতে বলেছে, মানে আমরা জিটা এদিকে নিয়ে এলাম, L/t² লিখে দিলাম। তো এখান থেকে আমরা লিখতে পারি ΔG/g ইজিক্যাল টু ΔL/L প্লাস 2ΔT/t, তাই তো, ইন্টু 100 আছে। তো এখানে কত পার্সেন্ট বলে দিয়েছে? ΔL/L বলে দিয়েছে 2% এবং ΔT/t বলে দিয়েছে 3%। তো 2 প্লাস 2 ইন্টু 3, এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি 3 দুগুণে 6 প্লাস 2 8%। ঠিক আছে, তার মানে এই স্টেটমেন্টটা 1 নম্বর স্টেটমেন্টটা ঠিক হলো। এবার রিজনটা দেখি, চলো। সরল দোলগতির পর্যায়কাল যেটা সলিউশন করেছে সেটা রিজনে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তারপর দুদিকে স্কোয়ার করলো,
আমরা 4π² মানে কনস্ট্যান্ট বলে আর লিখিনি। তারপরে কি বললো, আপেক্ষিক ত্রুটি ডেল জি বাই জি ইজিক্যাল টু ডেল এল বাই ডেল টি, যেমনটা দেখতে পাচ্ছ সেটা আমরা এই লাইনে করেছি। তারপরে এরা করলো, করে মানটা বসিয়ে 8% আসবে। তার মানে কি, ওরা রিজনটা যেটা দিয়েছে তারা ঠিক ক্যালকুলেশন করেছে। তার মানে অ্যাসারশন রিজন দুটোই ঠিক। ঠিক আছে, তো এবার অপশানগুলো পড়া যাক। এর অপশানে বলছে ইও আর মানে অ্যাসারশন অ্যান্ড রিজন উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক, রিজনটা এর ব্যাখ্যা দিয়েছে, কীভাবে 8% এলো সেটা তো রিজনে দিয়ে দিয়েছে, তাই না? সুতরাং এটা সঠিক ব্যাখ্যা, তাহলে অপশান এ। এটা যতটা সম্ভব যে আছে কোশ্চেনে 0.0038809 দশমিকওয়ালা যদি কোনো সংখ্যা থাকে এবং তার লেফট সাইডে যদি জিরো থাকে, সেই জিরোগুলো আমরা নেব না। ঠিক আছে, যদি এরকম থাকতো 0.0038090 এরকম থাকলে আমরা রাইট সাইডের জিরোগুলো নেব, কিন্তু দশমিক থাকা সংখ্যা, দশমিক আছে এমন সংখ্যায় আমরা লেফট সাইডের জিরোগুলো নেব না। ঠিক আছে, মানে এই জিরোগুলো হবে না। তাহলে কোশ্চেনে এটা আছে, এই জিরোটা হবে না। তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সিগনিফিকেন্ট ফিগার কত আসছে এখানে, 2, 2 4টে। তাহলে অপশান এরটা কারেক্ট। দেখো 4 নম্বরটা বলছে একটি গাড়ি প্রথম অর্ধাংশ 40 কিমি/আওয়ার সমদ্রুতিতে ও পরের অর্ধাংশ 60 কিমি দ্রুতিতে আসে। এখানে কি বলছে, সেম ডিস্টেন্স, ইকুয়াল ডিস্টেন্স মনে করি ফার্স্ট ডি ডিস্টেন্স গেল 40 কিমি/আওয়ার এবং সেকেন্ড ডি ডিস্টেন্স গেল 60 কিমি/আওয়ার। হলো, এখানে কি বলছে, দুটো সেম ডিস্টেন্স বাট ডিফারেন্ট ভেলোসিটি। সেক্ষেত্রে আমাদের একটা জেনারেল ফর্মুলা আছে, সেটা লিখছি। দেখো, সেটা হলো n/v এভারেজ ইজিক্যাল টু 1/v1 প্লাস 1/v2 প্লাস n/v, এইভাবে চলতে থাকবে আর কি। এখানে যেমন দুটো ইকুয়াল ডিস্টেন্স দিয়েছে, যদি বলতো তিনটে ইকুয়াল ডিস্টেন্স তখন n এর মান 3 হয়ে যেত। তো এইভাবে চলবে n 1/vn। ঠিক আছে, এখানে যেমন দুটো ইকুয়াল ডিস্টেন্স দিয়েছে, যদি বলতো এরকম তিনটে ইকুয়াল ডিস্টেন্স ডি v1 v2 v3, এক্ষেত্রে বললো যে এবার তোমাদের এভারেজ ভেলোসিটি কী হবে। তখন n এর জায়গায় 3 বসাবে, 3/v ইজিক্যাল টু 1/v1 প্লাস 1/v2 প্লাস 1/v3। ঠিক আছে, ওপরের ফর্মুলাটা আমরা লিখলাম। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে কী আসছে, এইটা হবে। এক্ষেত্রে দুটো ডিস্টেন্স দিয়েছে, ইকুয়াল ডিস্টেন্স দিয়েছে। সো এখানটা আমরা লিখব 2/v ইজিক্যাল টু 1/v1 প্লাস 1/v2। এটাকে যদি আরও ক্যালকুলেশন করা যায় বা ইজি করে নেওয়া যায়, তাহলে v ইজিক্যাল টু আসছে 2v1 v2 বাই v1 প্লাস v2। ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটো ইকুয়াল ডিস্টেন্স দেয়, খুব রেয়ার কেসে তিনটে ইকুয়াল ডিস্টেন্স দেয়। তো তোমাদের অনেকে এইটা ডাইরেক্ট মনে রাখে। ঠিক আছে, তোমরা ডাইরেক্ট এটা মনে রাখতে পারো, বা এই জেনারেল ফর্মুলাটা তোমরা মনে রাখতে পারো, বা এছাড়া যেটা একদম বেসিক মেথড আছে সেটা দিয়েও করতে পারো। তো কম্পিটিটিভ এক্সাম যেহেতু ফিউচারে দেবে, তাই আমি বলবো শর্টকাটগুলোও মনে রাখো। তো এই ফর্মুলাটাতে যদি আমরা পুট করি ভ্যালুগুলো 2 × 40 × 60 বাই 40 প্লাস 60 যদি নিচে বলি 100। ঠিক আছে, তো এটা যদি ক্যালকুলেশন করো 48, অ্যান্সার 48 হবে। কিন্তু অনেক বান্দা কী করে 40 প্লাস 60/2 মানে 40 60 100 100/2 মানে 50 এভারেজ ভেলোসিটি এরকম করে, কিন্তু এরকম অ্যান্সার হবে না। ঠিক আছে, এটা হতো এরকম অ্যান্সার এভারেজ ভেলোসিটির আছে, মানে এভারেজ ভেলোসিটির মনে করো ভি এভারেজ চেয়েছে কোনো একটা কোশ্চেন। এরকম কোশ্চেন হলো কোনো একটা গাড়ি v1 ভেলোসিটি দিয়ে যাত্রা শুরু করে সে অ্যাসিলারেশন আছে, একটা কনস্ট্যান্ট অ্যাসিলারেশন আছে, গিয়ে সে v2তে পৌঁছালো। ঠিক আছে, ইনিশিয়াল ভেলোসিটি v1 ছিল, ফাইনাল ভেলোসিটি v2 হলো। এক্ষেত্রে এভারেজ ভেলোসিটি কী হবে, এক্ষেত্রে এভারেজ ভেলোসিটি হবে v1 প্লাস v2/2। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এই কোশ্চেনে আবার অনেক সময় দিয়ে দেয়, যেটা কি বলো তো, যে ফার্স্ট টি টাইম, মনে করো এরকম দিল, ফার্স্ট টি টাইম v1 ভেলোসিটিতে গেল,
সেকেন্ড টি টাইম v2 ভেলোসিটি দিয়ে গেল, আবার নেক্সট টি টাইম v3 ভেলোসিটি দিয়ে গেল, এরকম করে মনে করো এন টাইম পর্যন্ত গেছে, ভি এন টাইম পর্যন্ত গিয়েছে। ঠিক আছে, তো এক্ষেত্রে এভারেজ ভেলোসিটি, এভারেজ স্পিডের বা ভেলোসিটির ফর্মুলা কী হয় জানো? ভি এভারেজ ইজ ইকাল টু v1 প্লাস v2 প্লাস এরকম ভি এন টাইমস বাই নিচে এন। যদি দুটো ইকুয়াল ডিস্টেন্স দিত, সরি ইকুয়াল ডিস্টেন্স, দুটো ইকুয়াল টাইম, ফার্স্ট টি টাইম গেল v1 ভেলোসিটি দিয়ে এবং সেকেন্ড টি টাইম গেল v2 ভেলোসিটি দিয়ে, এক্ষেত্রে ভি এভারেজ হবে কি v1 প্লাস v2 বাই 2। দেখো শুধু মক টেস্টে যে কোশ্চেনগুলো বা মডেল পেপারে যে কোশ্চেনগুলো আছে সেগুলো করছি না, তার সাথে সাথে ওই রিলেভেন্ট আরও কী কী কোশ্চেন আসতে পারে সেগুলোও আলোচনা করছি। সুতরাং মন দিয়ে শুনবে, একটা কোশ্চেনের সাথে সাথে আরও অনেক কনসেপ্ট তোমার হয়ে যাবে, রিভিশন হয়ে যাচ্ছে। 5 দেখো, প্রদত্ত কোন নির্দেশ তন্ত্রে নিউটনের সূত্র প্রযোজ্য হয়? এটা তোমরা সবাই জানো, নিউটনের সূত্রগুলো প্রযোজ্য হয় জড়তীয় নির্দেশতন্ত্র। এখানে বলছে কোন নির্দেশতন্ত্রে নিউটনের সূত্র প্রযোজ্য হয়, অনেক সময় শুধু বলে যে সেকেন্ড সূত্রটা কোন নির্দেশতন্ত্রে হয়, বুঝলে? তো মোটামুটি এটা জড়তীয় নির্দেশতন্ত্র। জড়তীয় নির্দেশতন্ত্রটা কি? যে নির্দেশতন্ত্র কি রেস্টে আছে, স্থির আছে, অথবা কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে মুভ করছে। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে তার ত্বরণ 0, অ্যাসিলারেশন 0। ঠিক আছে, এটা কন্ডিশন। একটা জড়তীয় নির্দেশতন্ত্র কখন বলবে? সেই নির্দেশটা যদি রেস্টে থাকে অথবা সে কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে চলে, তখন তাকে আমরা জড়তীয় নির্দেশতন্ত্র বলতে পারি। এবার আরেকটা এই কোশ্চেনটা দাও, 6 নম্বর কোশ্চেনটা, স্মরণ আর সময়ের মধ্যে কি দিয়েছে? একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে। তারপর ওরা বলছে কণাটির গতির কী রূপ হবে। তো কণাটির গতির রূপ কেমন হবে, তো সেটা জানতে গেলে আগে আমরা গতিটা বার করতে হবে। গতিটা কীভাবে বার করব? স্মরণকে যদি টাইম দিয়ে ডেরিভেটিভ করো গতি পেয়ে যাব, ঠিক কি না? তো ডিএক্স বাই ডিটি যদি করো আমরা গতি পেয়ে যাব। কি হবে? 4t প্লাস 5 হলো তো। এবার ভেলোসিটির রূপটা কি? ভেলোসিটির রূপটা দেখো, কনস্ট্যান্ট নয় ভেলোসিটির রূপটা। আচ্ছা, কণাটির গতিবেগের মানে ভেলোসিটির ইকুয়েশনটা পেলো, কণাটির এই অপশানে দেখো সুষম বেগে ঘুরছে, সি অপশানটা বলছে সুষম বেগে চলছে। সুষম বেগে চলছে না, কারণ তার টাইমের সাথে ভ্যারি করছে। ঠিক আছে, ভি অ্যাট টি ইজিক্যাল টু 0, টি 0তে ভেলোসিটি আছে 5। যদি বলে ভি অ্যাট টি ইজিক্যাল টু 1 সেকেন্ড, তখন ভেলোসিটি কী হবে? 4 একে 4 প্লাস 5 9। ঠিক আছে, তার মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তাহলে অপশান সিটটা হচ্ছে না। এবার বলছে সুষম ত্বরণে চলছে। ও সুষম ত্বরণে চলছে কি না সেটা আমরা ভেলোসিটির এটা দেখে নিই। কী বলে? ভেলোসিটিকে যদি এবার অ্যাসিলারেশনের ফর্মে নিয়ে আসি আর কি, ডিভি বাই ডিটি করি। ডিভি বাই ডিটি করলে কী পাই আমরা? ত্বরণ পাই বা অ্যাসিলারেশন পাই। তো এটাকে যদি 4t-কে যদি আমরা ডেরিভেটিভ করি, 4 থাকবে প্লাস 5টা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0 হবে, তাহলে পড়ে থাকছে শুধু 4। তাহলে অ্যাসিলারেশন কনস্ট্যান্ট অ্যাসিলারেশন মানে সুষম ত্বরণ। অ্যাসিলারেশন যদি এরকম ভেলোসিটির মতো টাইমের সাথে ভ্যারি করতো, তখন আমরা বলতাম অসম ত্বরণ, আর বৃত্তীয় গতির সাথে কোনো এখানে রিলেশন নেই। 7 নম্বরটা দেখো, গতিশীল বস্তুর ক্ষেত্রে গড় বেগ 0 হতে পারে। গড় বেগ মানে কি? গড় বেগ মানে টোটাল ডিসপ্লেসমেন্ট বা সরণ বাই টাইম। টোটাল বা মোট সরণ বাই টাইম, মোট টাইম। তোমরা জানো তো এই জিনিসটা। তো এবার আমি এমন একটা কেস ধরছি, মনে করে তোমার বাড়ি এই, তুমি বাড়ি থেকে বাজারে গেলে, বাজার থেকে ঘুরে আবার এখানে চলে এলে, বাড়িতে চলে এলে, এটা এ পয়েন্ট বি পয়েন্ট। এক্ষেত্রে তোমার সরণ কত হলো? এক্ষেত্রে তোমার সরণ বা ডিসপ্লেসমেন্ট 0। ডিসপ্লেসমেন্ট একটি ভেক্টর কোয়ান্টিটি, এর ডিপেন্ড করে ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট। তুমি বাড়ি থেকে গিয়ে বাজারে গিয়ে আবার বাড়িতে চলে এসছো, তার মানে তুমি এখন বাড়িতেই আছো। তো তোমার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম, তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট 0। তো ডিসপ্লেসমেন্ট 0 মানে গড় বেগ 0।
ঠিক আছে, এবার দ্বিতীয় অপশনটা পড়ে দেখো, গতিশীল বস্তুর গড় দ্রুতি কখনো শূন্য হতে পারে না। গতিশীল বস্তু মানে কোনো বস্তু তার পজিশন চেঞ্জ করলো, গতিশীল হলো, এইটা ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে তোমার টোটাল ডিস্ট্যান্স কত হবে? টোটাল ডিস্ট্যান্স হবে, মনে করি এটা তোমার রাস্তা 5 কিমি, বাজার আর তোমার বাড়ির মধ্যে রাস্তা 5 কিমি, তো তোমার টোটাল ডিস্ট্যান্স হবে কত? 5 + 5 = 10 কিমি, ঠিক কি না? তার মানে তুমি গতিশীল হয়েছে মানে তুমি কিছু না কিছু একটা দূরত্ব কভার করেছো, তো দূরত্ব কভার করেছো মানে সেখানে গড় দ্রুতি শূন্য হতে পারে না, ঠিক কি না? গড় দ্রুতি মানে কি জানি আমরা? গড় দ্রুতি মানে টোটাল ডিস্ট্যান্স বাই টোটাল টাইম, টোটাল দূরত্ব বাই টোটাল টাইম। তো তুমি মুভ করেছো মানে গতিশীল হয়েছো মানে তুমি একটু না একটু ডিস্ট্যান্স কভার করেছো, ওই ডিস্ট্যান্স কভার করেছো মানে তোমার গড় দ্রুতি শূন্য হতে পারে না। তাহলে অপশান, আচ্ছা দুটোই ঠিক, সরি দুটোই ঠিক, বোথ 1 and 2 কারেক্ট, বিবৃতি 1 ও বিবৃতি উভয় সত্য, ঠিক আছে, অ্যান্সার সি। 8 নম্বরটা দেখো, স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে তৃতীয় ও পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? দেখো, কোনো একটি বস্তুকে যদি তুমি ছেড়ে দাও, সে তার ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড, থার্ড সেকেন্ড, ফোর্থ সেকেন্ড, বা বাংলাতে আমরা তম সেকেন্ড, যেমন অষ্টম সেকেন্ড বা ষষ্ঠতম সেকেন্ড এরকম যদি বলা থাকে, তখন তাদের রেশিও, দূরত্ব কভারের রেশিওর অনুপাত হয় ওয়ার্ড নাম্বারের রেশিও, ঠিক আছে? মনে করো 1:3, মনে করো না, এটাই হয় 1:3, 5:7, 9:11, ঠিক আছে? একটা কি, একটা হলো ফার্স্ট সেকেন্ড, ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড, এটা থার্ড সেকেন্ড, ফোর্থ সেকেন্ড, এটা ফোর্থ সেকেন্ড, এটা ফিফথ সেকেন্ড, এটা সিক্সথ সেকেন্ড। এবার তোমাদের কার কার জিজ্ঞেস করছে? তৃতীয় সেকেন্ড অ্যান্ড পঞ্চম সেকেন্ড। তৃতীয় সেকেন্ডে তার দূরত্ব 5 এবং পঞ্চম সেকেন্ড মানে 9, তাহলে আসছে কত? 5:9, ঠিক আছে, ঠিক কি না? তাহলে অ্যান্সার 8টা। তো এইভাবে তুমি এই রেশিওর নিয়মটা বা এই সূত্রটা মনে রাখতে পারো, এটা গ্যালিলিও মানে এক্সপেরিমেন্ট করে দেখেছিল, তো এইভাবে মনে রাখতে পারো। তাছাড়া আরেকটা জিনিস মনে রাখতে পারো, এটা তো এসএন ফর্মুলা দিয়ে তুমি ইউজ করতে পারো। এটা ফর্মুলা u+12 এক্ষেত্রে অবাধে পতনশীল মানে তোমার ইনিশিয়াল ভেলোসিটি 0, তো এক্ষেত্রে তুমি লিখতে পারো, এটা তো এখানে জি হবে 5t², তাই তো? এবার S3 ক্ষেত্রে কি হবে? সরি, S(a)½ 2n মাইনাস হবে, 2n মাইনাস, ঠিক আছে, 2n মাইনাস 1, তো এক্ষেত্রে 5 × 2n মাইনাস 1, তো এখানে 3 সেকেন্ডের জন্য তুমি কি করতে পারবে? 2 × 3 মাইনাস 1, তাহলে আসছে কি 5 × 5 হলো। এবার ফিফথ সেকেন্ডের জন্য কি হবে? 5 × 2n মাইনাস 1, 5 × 2 = 10 মাইনাস 1 মানে কত? 9, তাই তো? তাহলে আসছে 5 × 9। এদেরকে যদি রেশিও করো, 5 5 কেটে যাচ্ছে, পড়ে থাকছে 5:9, যেটা আমরা আগেও পেয়েছিলাম। তাহলে অ্যান্সার 8-এর 8টা। বোঝা যাচ্ছে? না বোঝা গেলে তুমি কমেন্ট করবে, জানাবে, বা তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখানেও জিজ্ঞেস করতে পারো। দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের অনুপাত হলো 6:4, তাহলে ভেক্টর দুটির মানের অনুপাত কি হবে? মনে করো দুটো ভেক্টর, একটা ভেক্টর দিলাম এ আর একটা ভেক্টর দিলাম বি, এদের সর্বোচ্চ মান কখন হবে? লব্ধির মান সর্বোচ্চ যখন হবে তাদের দুজনের ডিরেকশন একই দিকে, এটা যদি এ দিই এবং এটা বি, ডিরেকশন যখন একই দিকে হবে তখন তাদের রেজাল্টেন্টকে আর ম্যাক্স ধরি, আর ম্যাক্স ম্যাক্সিমাম হবে, আর ম্যাক্স এবং তাদের মান হবে a+b, ঠিক আছে, a+b। এবার মিনিমাম কখন হবে? যখন তাদের দুজনের ডিরেকশন অপোজিট, এটা এ দিলাম আর এটা দিলাম বি, এটা বি, তো আর মিনিমাম হবে, এখান থেকে ফর্মুলাটা আমরা লিখতে পারি, আর মিনিমাম = a-b, ঠিক আছে। দুটি ভেক্টরের রেজাল্টের মান কখন ম্যাক্সিমাম হয়? যখন দুজনের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি,
ঠিক আছে, এবং ম্যাক্সিমাম মানটা এরকম হয় আর ম্যাক্স ইকুয়াল টু এ প্লাস বি, এ প্লাস বি আর মিনিমাম ইকুয়াল টু এ মাইনাস বি। মনে করো এদিকে 5 নিউটন বল প্রয়োগ করছো, ঠিক আছে, আর একটা মানে একটা ব্লকের ওপর তুমি 5 নিউটন দিয়ে বল প্রয়োগ করছো আর তোমার বন্ধু 2 নিউটন বল প্রয়োগ করছে। তো এই বস্তুর ওপর ম্যাক্সিমাম কত ফোর্স লাগছে? ম্যাক্সিমাম এফ ম্যাক্স ইকুয়াল টু 5 2 7। ঠিক আছে, এবার দুটো, এবার অন্য কেস করলে মনে করো এই একটা বস্তুর ওপর তুমি 5 নিউটন এদিকে টানছো, এবার এদিকে তোমার বন্ধু 2 নিউটন দিয়ে টানছে। তো এখানে এফ মিনিমাম হবে, ফোর্স এর বস্তুর উপর সব থেকে কম ফোর্স লাগবে, সেটা কত? 5 - 2, এটা 3। তো এখানে আর ম্যাক্স আর মিনিমামের ব্যাপারটা বোঝা গেছে, তাই তো? তো বলছি এবার এদের অনুপাত বলে দিয়েছে, এদের অনুপাতটা বলে দিয়েছে। আচ্ছা আমি এটা একটু মুছে দিই। আর ম্যাক্স আর মিনিমামের অনুপাতটা দিয়ে দিয়েছে। তো আর ম্যাক্স বাই আর মিনি, যেটা আমরা এক্ষুনি লিখছিলাম, যেটা এ প্লাস বি ধরে, এ প্লাস বি এ মাইনাস বি, কত দিয়ে দিয়েছে কোশ্চেনে? 6/4 বা 3/2 হলো। এবার তোমরা কোনাকুনি যদি গুণ করো, কোনাকুনি গুণ করে এই অ্যান্সারটা পাবে, এই অ্যান্সারটা পাবে। তো অ্যান্সারটা আমি এটা আর একটা মেথড, আর একটা শর্টকাট মেথড আছে, সেটা আমি বলবো। তো যদি কোনাকুনি গুণ করা হয় কি হবে? 2a প্লাস 2b ইজিক্যাল টু 3a মাইনাস 3b। এইটা যেটা কাটাকুটি হয়ে রেজাল্টটা এসছে তার সাথে গুণ করে দিচ্ছি, ঠিক আছে? তো এদিকে 2a আছে, এদিকে 3a আছে। তো এদিকে মাইনাস 3bটাকে যদি এদিকে নিয়ে চলে আসি, এদিকে কি থাকছে? 2b প্লাস 3b ইজিক্যাল টু 3a মাইনাস 2a। তাহলে 2b প্লাস 3b ইজিক্যাল টু 5b, এদিকে থাকছে a। তাহলে ভেক্টর দুটি অনুপাত যদি বলা হয়, a বাই b যদি করা হয় আসছে 5, 5:1। 5-এর নিচে কিছু থাকছে না, মানে 1 থাকছে। আচ্ছা ঠিক আছে, আর মেথড বলছি না, এটাও ইজিভাবে করা যায়, কিছু নয়। আর একটা যদি শর্টকাট বলি, এক্ষুনি মাথায় তোমাকে গুলিয়ে যাবে, শেষ টাইমে বেশি চাপ না নেওয়াই ভালো। দেখো এখানে বলছে একটা ভেক্টর দিয়েছে, তাই বলছে ওই ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ করা আসবে। সূত্র কি ছিল? ওয়াই অক্ষের সঙ্গে কস বিটা ইজিক্যাল টু, যে ভেক্টরটা দিয়ে থাকবে তার ম্যাগনিচিউড এবং সেই ভেক্টরের ওয়াই ডিরেকশানে তার মান। ওয়াই ডিরেকশানের মানকে আমরা কি কেমন দিই? মনে করি ওয়াই, তো হ্যাঁ ওয়াই দিয়ে দিলাম। কেমন তোমরা পড়েছিলে আমি জানি না। তো কস বিটা। এবার আর ম্যাগনিচিউড কত হবে? তোমরা কি করবে? √3² প্লাস 4² প্লাস 12² এইভাবে তোমরা করতে থাকবে। কিন্তু তার আগে আমি একটা তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা একবার অপশানের দিকে দেখো প্রত্যেকটার নিচে মান 13 আছে। দেখো প্রত্যেকটার মান 13 আছে। তো তার মানে এই ভেক্টরটার যদি ম্যাগনিচিউড বার করো, তার মান আসবে 13। ঠিক আছে, তার মানে আর ইজিক্যাল টু 13 আসবে। এটা তো বোঝা গেল। এবার ওয়াই এর অক্ষের সাথে চাইছে, তা ওয়াই অক্ষের বরাবর মানে যে অ্যাক্সিস বরাবর কি আছে? 4। তো ওপরে তার মানে 4 আসবে, নিচে 13 আসবে। তো এবার যদি বিটা বার করতে বলে তাহলে কস ওদিকে চলে যাবে, তাহলে কস ইনভার্স হয়ে যাবে 4/13। তাহলে অপশান বিটা কারেক্ট। বোঝা যাচ্ছে তো? 11 নম্বরটা দেখো, কোনো ত্রিভুজের দুটি বাহুকে যথাক্রমে এত এ ভেক্টর আর বি ভেক্টর দ্বারা প্রকাশ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল কী হবে? আগের দিনে একটা কোশ্চেন ছিল, কি কোশ্চেন ছিল? সামন্তরিক, মানে মডেল টেস্টে সামন্তরিক বলেছিল এবং তাদের সন্নিহিত বাহুর দুটির নাম দিয়ে দিয়েছিল এ আর বি, এরকম কিছু একটা দিয়ে দিয়েছিল। এক্ষেত্রে এবার এরিয়া বার করতে বলেছিল। এক্ষেত্রে এরিয়ার ফর্মুলা ছিল কি? এ ক্রস বি। ঠিক আছে, বা তাদের ম্যাগনিচিউড বার করতে হবে। এবার ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হলো কি বলতো? হাফ এ ক্রস বি। ঠিক আছে, এটা যদি করো অ্যান্সার চলে আসবে। তো তোমরা ক্রস করতে তো তোমরা জানো, তো এটা আমি আর করছি না ক্যালকুলেশন। ঠিক আছে, এটা তো ইজি ফর্মুলা। এটা দুটোকে ক্রস করবে করে 2 দিয়ে ভাগ করে দেবে, দিলে অ্যান্সার চলে আসবে। 12 নম্বরটা দেখো, কোনো বস্তুকে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণে পরপর 2বার নিক্ষেপ করা হলে উভয় ক্ষেত্রে প্রক্ষেপ সীমার অনুপাত কী হবে?
দেখো এখানে ভেলোসিটি বলে দেয়নি যে প্রথম কত ভেলোসিটি দিয়ে ছুঁড়েছিল এবং সেকেন্ড কত ভেলোসিটি দিয়ে ছুঁড়েছিল, কিছু বলে দেয়নি। তার মানে তোমাকে এটা ধরে নিতে হবে ইউ বা ইনিশিয়াল স্পিড সেম ছিল, স্পিড সেম, সরি কি সব বানা দিচ্ছি, স্পিড সেম ফর বোথ কেস। ঠিক আছে, এবার মনে করো, সরি, এখানে তোমাদের বলেছে প্রক্ষেপ সীমা অনুপাত কত বা রেঞ্জ, ইংলিশে রেঞ্জ বলা হয়। দুটো প্রজেক্টাইলের রেঞ্জ সমান হওয়ার সত্ত্ব কি জানো? সমান হওয়ার সত্ত্ব, দুটো প্রজেক্টাইলের রেঞ্জ সমান হওয়ার সত্ত্ব হলো এক নম্বর কন্ডিশন হলো তাদের ইউ সেম হতে হবে। 2 নম্বর কন্ডিশন হলো দুটো কোণ যেন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কার বলে? যে দুটো কোণ, এটাকে থিটা অন ধরলাম, এটাকে মনে কর থিটা টু ধরলাম, দুটো কোণের থিটা অন প্লাস থিটা টু ইজিক্যাল টু 90 ডিগ্রি হতে হবে। এই দুটো কোণকে যোগ করে যদি 90 ডিগ্রি পাই এবং তাদেরকে ইনিশিয়াল স্পিড যদি দুজনের সেম হয়, সেক্ষেত্রে দুজনের প্রক্ষেপ সীমা সেম হয় বা রেঞ্জ সেম হয়। ঠিক আছে, রেঞ্জ সেম হয় কিন্তু তাদের হাইট কিন্তু আলাদা হয়, তাদের হাইট আলাদা হয়। একজনের হাইটের নাম দিয়ে দিলাম মনে করো h1। এখান থেকে আরও কী কী কোশ্চেন জিজ্ঞেস করতে পারে সেটাও আমি বলে দিচ্ছি। আরেকটা হাইটের নাম দিলাম h2 এবং প্রথমটার টাইম অফ ফ্লাইট বা সে কতক্ষণ এয়ারে ছিল তার নামটা দিলাম t2 এবং দ্বিতীয়টার নাম দিলাম t2, প্রথমটার নাম দিলাম t1। এখানে তোমাকে জিজ্ঞেস করেছে প্রক্ষেপ সীমার অনুপাত অর্থাৎ r1/r2 কত। এক্ষেত্রে কি বললাম যে দুটো সেম হয় ইউ স্পিড এবং দুজনের কোণ যদি যোগ করে 90 ডিগ্রি হয়, এখানে 30 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি দিয়েছে, তো দুজনে যোগ করলে 90 ডিগ্রি আসছে। তার মানে এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে ছোঁড়া হয়েছে এবং এদের রেঞ্জ সমান। ঠিক আছে, এছাড়া আরও জিজ্ঞেস করতে পারে যে h1/h2 কত, এদের ম্যাক্সিমাম হাইটের রেশিও কত। এক্ষেত্রে তোমার হবে tan স্কোয়ার থিটা ওয়ান। প্রথম যে অ্যাঙ্গেলটা দিয়ে ছোঁড়া হয়েছে সেটা থিটা ওয়ান, মনে রাখতে হবে থিটা টু না, h1/h2 ইজিক্যাল টু tan স্কোয়ার থিটা ওয়ান। আরও জিজ্ঞেস করতে পারে যে t1/t2 কত, t1/t2 ইজিক্যাল টু হবে tan থিটা। হলো, r1/r2 হবে অন, h1/h2 হবে tan স্কোয়ার থিটা ওয়ান, আর t1/t2 হবে tan থিটা। তো এখানে অপশান এটা তো এক বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে, তো আরও আমি দুটো কেস বলে দিলাম যে কোশ্চেন এগুলোও জিজ্ঞেস করলে করতে পারে। দেখো এখানে বলছে এ ও বি এর কোণের মানের জন্য, সরি, এ ও বি এর কোন মানের জন্য, মানে এদের মান কত হবে মানের জন্য এই ভেক্টরটি এই ভেক্টরটির ওপর লম্ব। আমি মনে করো এই ভেক্টরটার নাম দিলাম পি, এই ভেক্টরটির নাম দিলাম কিউ। হলো, এদের পি অ্যান্ড কিউ কি বলেছে, এদের লম্ব বলেছে। তার মানে এদের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি, ঠিক কি না? এবার আমি পি আর কিউকে ডট প্রোডাক্ট করছি, ডট প্রোডাক্ট করলে আমরা কি পাই, পি কিউ কস থিটা। এখানে থিটা 90 ডিগ্রি, তাই তো কস 90 ডিগ্রির মান কত, 0। হলো, তো এবার পি আর কিউকে আমরা ডট প্রোডাক্ট করি। পি বলে দিয়েছে কোশ্চেনে এআই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, ঠিক কিনা, ইন্টু কত হবে আই প্লাস জে। ডট প্রোডাক্ট করতে তোমরা জানো নিশ্চয়ই, আয়ের সাথে আয়ের গুণ করবো, আয়ের সাথে আয় গুণ করলে কী পড়ে থাকছে এ, প্লাস জের সাথে জে গুণ করলে পড়ে থাকছে বি ইজিক্যাল টু 0। তাহলে এ ইজিক্যাল টু মাইনাস বি। হলো, তার মানে এ বাই বি ইজিক্যাল টু -1। এ আর বিকে যদি ভাগ করে -1 কোন অপশানে পাচ্ছি দেখো, এটা এ এটা বি, তাই তো এ আর বিকে যদি ভাগ করা হয় 1/0, -1 পাচ্ছি না, -2/0, -1 পাচ্ছি না, 3/0, -1 পাচ্ছি না। এটা আর এটাকে যদি ভাগ করা হয় 1/√2 ভাগ -1/√2, √2 কেটে যাচ্ছে, তা পড়ে থাকছে -1, তাই না? তাহলে অপশান ডিটা বোঝা গেল। 14 নম্বরটা দেখো,
এই একটা ইকুয়েশন দিয়েছে, এ বলছে এটা কোন মানে কখন এই শর্তটি প্রযোজ্য হবে। ঠিক আছে, তো যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটা আমরা ফার্স্ট লিখি। কি দেওয়া আছে, এ ডট বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। তো ডট প্রোডাক্টের আমরা সূত্রটা কি জানি, এ বি কস থিটা, এবং এদের স্কোয়ার আছে, ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার লিখে দিলাম। তো এটা যদি স্কোয়ারগুলো আমরা সবার মাথায় দিয়ে দিই, এ স্কোয়ার বি স্কোয়ার এবং কস স্কোয়ার থিটা হচ্ছে, এদিকে এ স্কোয়ার বি স্কোয়ার পড়ে থাকছে। কি হবে, এদিকে এ স্কোয়ার বি স্কোয়ার, এদিকে এ স্কোয়ার বি স্কোয়ার কেটে আছে, এদিকে পড়ে থাকছে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটাকে আমরা লিখতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু 1। তো থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তাই না, কারণ কস 0 ডিগ্রির মান 1। তাহলে কি, তার মানে দুটি ভেক্টর সমান্তরাল আছে। যখন দুটি ভেক্টর সমান্তরাল থাকে তখন থিটা ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। দেখো এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই, মানে কোনো কোণ নেই, দুজন একই ডিরেকশনে আছে, তার মানে থিটা 0। তো থিটা 0 কখন হবে, যখন দুজন এ বি সমান্তরালে যাবে। তাহলে অপশান এটা ঠিক। এবার দেখো, দুটি বলের প্রতিটি মান এফ, দুটি বল, একটি বল মনে করো এ ধরলাম, আরেকটি বল বি ধরে নিলাম, এটা তো ভেক্টর কোয়ান্টিটি, তো বল ভেক্টর কোয়ান্টিটি, তো ভেক্টরের চিহ্ন দিলাম। এবং দুটি বলের মান বলছে এফ, কোশ্চেনে যা বলছে তাই ফার্স্ট পড়ছি, দুটি বলের মান এফ বলে দিয়েছে। এবার আরও বলছে যে এদের লব্ধিরও মানও এফ, তো লব্ধিটা মনে করি আর, ঠিক আছে, তার মানও এফ। তো দুটি ভেক্টরের লব্ধি মান বার করতে গেলে কি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, আমরা কি করি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এখানে কোশ্চেন বলছে বল দুটির মধ্যবর্তী কোণ কত, বল দুটির মধ্যবর্তী কোণ থিটা ধরে নিলাম, থিটাটা তোমাকে জিজ্ঞেস করেছে। কথা বুঝতে পারছো, এই কোশ্চেনটা খুব স্ট্যান্ডার্ড ফরম্যাটের কোশ্চেন, এবং এই কোশ্চেনটা মানুষের মানে স্টুডেন্টদের, ছাত্রদের কি প্র্যাকটিস করতে করতে এর অ্যান্সারটা মুখস্থ হয়ে যায়। তো আমরা প্রথমবার একবার করি, চলো। তো এবার এইটা সলভ করবো। এবার স্কোয়ারটা তোমরা দেখেছো, এটা স্কোয়ার না দিয়ে এর ওপরে রুট করে দেয়, ঠিক কথা দিয়ে দিলাম, কোনো চাপ নেই। না, রুটটা তুলে দিই, কারণ দুজনকে আবার স্কোয়ার করে, দুদিকে স্কোয়ার করে রুটটাকে হটাতে হবে। তো তাহলে আমরা স্কোয়ারটা স্কোয়ারই রেখে দিই। এবার আর এর মান বলে দিয়েছে এফ, কোশ্চেনে যা বলে দিয়েছে তাই আমরা লিখে নিচ্ছি আগে। আর এর মান দিয়েছে এফ, তার স্কোয়ার, এর মান এফ, এফ স্কোয়ার, বির মানও এফ, এফ স্কোয়ার প্লাস 2ab মানে এফ ইন্টু এফ, সেটাও এফ স্কোয়ারে আছে, আর এদিকে কস থিটা পড়ে আছে। দেখো এদিকে এফ স্কোয়ার কেটে থাকছে, এবার এই এফ স্কোয়ারটা ওদিকে নিয়ে চলে গেলাম, তাহলে মাইনাস এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2f স্কোয়ার কস থিটা। এদিকে এফ স্কোয়ার, এদিকে এফ স্কোয়ার কেটে আছে, তাহলে পড়ে থাকছে কস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। দেখো কস 30 ডিগ্রির মান, সরি কস 60 ডিগ্রির মান, কস 60 ডিগ্রির মান হচ্ছে কি হাফ প্লাস হাফ, এবং কস 100 ডিগ্রির মান, 120 ডিগ্রির মান হবে মাইনাস হাফ। এটা তোমরা তো জানো, ম্যাথে নিশ্চয়ই শিখেছো এগুলো। তাহলে এখানে থিটা ইজিক্যাল টু আসছে 120 ডিগ্রি। কথা ক্লিয়ার, বোঝা যাচ্ছে তো? 16 নম্বরটা দেখো, 16 নম্বর কোশ্চেনে বলছে 250 গ্রাম ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড বেগে একটি ব্যাটের সঙ্গে ধাক্কা খেয়ে 0.01 সেকেন্ড পর একই দিকে ফিরে গেল। তাহলে ব্যাট দ্বারা ক্রিকেট বলটির ওপর ক্রিয়াশীল গড় বলের মান কত? দেখো এই বরাবর এসছে, আবার এইবারে মনে করো এটা ব্যাট, ব্যাটে এসে এই বরাবর এলো, আবার এই বরাবর চলে গেল। তো এখানে ভেলোসিটি চেঞ্জ কি হবে? এক্ষেত্রে ভেলোসিটি চেঞ্জ হবে 2v। চেঞ্জ ইন ভেলোসিটির ফর্মুলা হলো ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। ফাইনাল ভেলোসিটি ডিরেকশন নেগেটিভ ওয়াই ডিরেকশানে, তাই এটার মাইনাস দিয়ে দাও, আর এটা পজিটিভ এক্স ডিরেকশানের দিকে, তাহলে প্লাস ভি দিয়ে দাও। তো মাইনাস ভি মাইনাস অফ মাইনাস ভি হলো, তাহলে আসছে কি মাইনাস 2v। তো মাইনাসটা আমরা লিখছি না, আর শুধু 2vটা লিখে দিলাম। তো তার ভেলোসিটি চেঞ্জ হলো 2v। এবার যদি বলে মোমেন্টামের চেঞ্জ, আমি আসছি, আরও কোশ্চেনে আসছি, মোমেন্টামের চেঞ্জ বা ভরবেগের চেঞ্জ কী হবে? ডেল পি ইজিক্যাল টু, আমরা কি জানি, এম ডেল ভি। তো এম ডেল ভি কত এসছে 2v,
তাহলে আমরা লিখতে পারি 2 MB। ছাত্রদের করে করে প্র্যাকটিস করে করে 2 MB ডাইরেক্ট মনে থেকে যায়, অত কিছু করতে হয় না। আশা করি হয়তো তোমাদেরও অনেকের মনে আছে। তো 2 MB মোমেন্ট টাইপে বেঁচে গেছে। আবার আমরা একটা সূত্র জানি, ঘাতের সূত্রটা কি ছিল, এফ জে ইজ ইকাল টু এফ টি ইজ ইকাল টু চেঞ্জ ইন মোমেন্টাম, তাই তো? এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব এখানে। এফটা হলো গড় বল বা কনস্ট্যান্ট বল, এখানে বলছে গড় বলে জিজ্ঞেস করছে, তাই তো? তাহলে এফ ইজ ইকাল টু হবে ডেল পি বাই টি। ডেল পি কত বেরিয়েছে, 2 MV/T, তাই তো? এখানে 2 ইন্টু মাস কত আছে, 250 গ্রাম। এটাকে আমরা কেজিতে নিয়ে আসবো, কেজিতে নিয়ে এলে আসবে 0.25 ইন্টু ভেলোসিটি কত দিয়েছে 10 মিটার/সেকেন্ড, এবং টাইম কত লেগেছে, এটা 0.01। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো কি হবে, ওপরে দুটো শূন্য চলে যাচ্ছে, এটা নিচে দুটো শূন্য চলে আসছে, তাহলে 10 স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে 25 দুগুণে 50 আর একটা 10 এদিকে আছে, তাহলে 500 নিউটন। অ্যান্সার ডিটা। 17 নম্বর কোশ্চেনটা দেখো। এটা তো যারা রায়মার্টিন সেশনের কোশ্চেন ব্যাংকের রায়মার্টিন চ্যাপ্টার ওয়াইজ সেশন যারা দেখেছো তাদের কি বলবো, এগুলোটা জল ভাত। আগের কোশ্চেনটাও জল ভাত, কারণ সেখানে আমরা এই ধরনের কোশ্চেন অনেক পেয়েছি এবং আমরা একটা শর্ট নোটস প্রোভাইড করেছিলাম, দুটো নিউটনস ল অফ মোশনে শর্ট নোটস প্রোভাইড করেছিলাম। সেখান থেকে আগের একটা কোশ্চেন দেখলাম, সেটাও কমন এসছে শর্ট নোটস থেকে, এটাও এই কোশ্চেনটাও কমন চলে এসছে। এটার ক্ষেত্রে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম তো তোমরা যারা করো ভালো কথা, তা আমরা একটা ডাইরেক্ট একটা মেথড বলছি। দেখো এই কেসে প্রথমে পুরো সিস্টেমের অ্যাসিলারেশন বার করে নেবে। দেখো তাহলে এফ নেট ইজিক্যাল টু, আমরা জানি এফ নেট ইজিক্যাল টু এম এ হলো, এ ইজিক্যাল টু আসবে এফ নেট বাই এম। এমটা কি, টোটাল মাস, এম টোটাল মাস বা সামেশন অফ এম দিয়ে দিলাম। হ্যালো, এফ কত কাজ করছে এখানে, 14 নিউটন, এবং টোটাল মাস 4 2 6 1 7, তাই তো? 7 2 14, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। প্রথম কাজ হবে তোমাদের, ফার্স্ট কাজ হবে এই সিস্টেমের অ্যাসিলারেশন বার করা। তারপরে এবার দেখবে কোশ্চেনে কোথায় বলটা চেয়েছে। এখানে বলছে যে 4 কেজি ও 2 কেজি, মানে এই পয়েন্টটাই জিজ্ঞেস করছে তোমাদের। এই পয়েন্টের অনেক রকম ল্যাঙ্গুয়েজ দিকে জিজ্ঞেস করতে পারে যে 4 কেজি বস্তুটি বা ব্লকটি 2 কেজির ওপর কত ফোর্স অ্যাপ্লাই করবে, এটা একটা জিজ্ঞেস করতে পারে। আবার জিজ্ঞেস করতে পারে 2 কেজি ব্লকটি 4 কেজির ওপর কত ফোর্স অ্যাপ্লাই করবে। আবার জিজ্ঞেস করতে পারে এদের মধ্যে কন্ট্যাক্ট ফোর্স, পারস্পরিক সংস্পর্শ বলের বা এই কন্ট্যাক্ট ফোর্স জিজ্ঞেস করছে এইখানে, এই ক্ষেত্রে এই কোশ্চেনে। তো যে পয়েন্টে বার করতে বলবে সেই পয়েন্টটাকে ফার্স্ট করবে, ইন্ডিকেট করবে। এই পয়েন্টে জিজ্ঞেস করেছে, এই পয়েন্টের সামনে যে কটা মাস আছে সব কটা মাস নেবে, ঠিক আছে? তো তার ফর্মুলাটা আগে লিখি। টি টেনশন এখানে টি দিয়ে রিপ্রেজেন্ট করি, টি ইজ ইকাল টু এম এ। এমটা কি, যে পয়েন্টে জিজ্ঞেস করেছে তার সামনে যতগুলো মাস আছে, এর সামনে দুটো মাস আছে, তাই দুটো মাসের যোগফল, 2 আর 1 3। আর অ্যাসিলারেশন তো আমরা পেয়েছিলাম 2, তাহলে 3 2 6 নিউটন হলো। এবার যদি জিজ্ঞেস করতো 2 কেজি আর 1 কেজির মধ্যে সংস্পর্শ বল কত, ঠিক আছে? সেক্ষেত্রে মনে করো এখানে নাম দিলাম টি ড্যাশ। এই পয়েন্টের সামনে কটা মাস আছে, একটা মাস আছে 1। অ্যাসিলারেশন কত পেয়ে দেখলাম আমরা 2, তাহলে কি আসে 2 নিউটন। কথা ক্লিয়ার? আবার আর একটা কোশ্চেন আছে যেটা তোমাদের ব্লক আর সুতো দিয়ে আসে, ঠিক আছে? ব্লক আর সুতো দিয়ে এরকম মনে করো 3টে ব্লক আছে, 1 2 3টে এরকম। এবার টি দিয়ে টানা হচ্ছে, টি বা এফ দিয়ে টানা হচ্ছে। এখানে জিজ্ঞেস করতে পারে এই সুতোর টানটা কত, T1 T2। দুটো কি বলবো, দুটো করার মেথড একই। এটারও ক্ষেত্রে প্রথমে এ বার করে নেবে, তারপরে বার করবে T1। যদি বার করতে বলে T1 ইজ ইকাল টু মাস, কোন মাসটা নেবে এই ক্ষেত্রে, এটা যেটা বলার বিষয়, যে জন্য আমি এখানে আলাদা পেজ নিয়ে দেখালাম। এক্ষেত্রে দেবে দুটো পিছনে যে মাসটা থাকবে, টানার সময় পিছনের মাস দেখবে, ঠেলার সময় সামনের মাসটা দেখবে। এই জিনিসটা মনে রাখতে হবে, এক্সাম হলে বললে হবে না। মনে করো T1 বার করতে বললো, তুমি এটা মাস মনে করো M1, এটা M2,
m3। t1 বার করতে বলেছে, তুমি এই সামনের মাসটা নিয়ে নিলে, a ইন্টু m1 করে দিলে, অপশান এটা ভুল হয়ে যাবে। t1 ইজ ইকাল টু হবে a ইন্টু m1 প্লাস m2। টানার সময় পিছনের মাস, ঠেলার সময় সামনের মাস। দেখো এটা ঠেলছিল না, এটা ঠেলছিল মানে এর সামনের মাসগুলো নিচ্ছিলাম। তো বোঝা গেল এখানে 6 নিউটন অ্যান্সার চলে এসেছে অনেকক্ষণ আগে। তো 18 নম্বর কোশ্চেনটা দেখা যাক। অমসৃণ অনুভূমিক একটি তলের উপর দিয়ে 400 গ্রাম ভরের একটি বস্তুকে অনুভূমিকভাবে টানা হচ্ছে। অমসৃণ মানে সেখানে ফ্রিকশন আছে। একটি অনুভূমিক তলের উপর দিয়ে 400 গ্রামের ভরে একটি বস্তুকে অনুভূমিকভাবে টানা হচ্ছে। যদি এক্ষেত্রে ঘর্ষণ বল, আচ্ছা দেখো ভালো কোশ্চেন, এটা ভালো কোশ্চেন। হলো ঘর্ষণ বল খাওয়ার সময় এইভাবে টান লাগবে, নিচে কি লাগছে, এমজি লাগছে, এদিকে একটি ফোর্স দিয়ে টানা হচ্ছে, বল দিয়ে টানা হচ্ছে, সেটাকে আমরা এফ নাম দিয়ে দিলাম মনে করো। ওপরে কি কাজ করবে, ওপরে কাজ করবে নর্মাল রিয়াকশান। ঠিক আছে, এই ক্ষেত্রে কটা কন্ট্যাক্ট ফোর্স আছে বলো তো? এক্ষেত্রে দুটো কন্ট্যাক্ট ফোর্স, এফ কন্ট্যাক্ট ফোর্স মানে দেখো তলের সাথে, এই ব্লকের সাথে তলের সাথে এ আছে, অ্যাটাচ আছে, এই ফোর্সটা এদের দুজনের কন্ট্যাক্টে লাগছে। নর্মাল রিয়াকশানটা আমরা অনেক সময় এইভাবে দেখাই, নর্মাল রিয়াকশান অনেক সময় মাঝখান থেকে ওপরে তুলে দিই, এটা ভুল। এই নর্মাল রিয়াকশানের দেখার নিয়ম হলো সেই কন্ট্যাক্ট থেকে তোমার উপরে দেখাতে হচ্ছে। তার মানে এনটাও কন্ট্যাক্ট ফোর্স, এফটাও কন্ট্যাক্ট ফোর্স, এদের রেজাল্টেন্ট কন্ট্যাক্ট ফোর্সটা হবে এই বরাবর দুটো ভেক্টরের মাঝখানে দিয়ে যাবে, সেটাকে আমরা নাম দিয়ে দিলাম, মনে করো কিছু একটা নাম দিয়ে দিলাম, মনে করো আর দিয়ে দিলাম, যাই হোক। ঠিক আছে, এবার বলছে যে উলম্বের সঙ্গে সংযোজী বলের কোণ হবে কত? সংযোজী বল মানে মনে হয় সম্ভবত কন্ট্যাক্ট ফোর্স বলছে তার বাংলা। তো এইটা কত হবে, উলম্বর সঙ্গে কোণ কত হবে? এটা উলম্বর সঙ্গে কোণ আমি ধরে নিলাম থিটা। ঠিক আছে, তো আমাদের নর্মালটা বার করি, নর্মাল রিয়াকশানটা বার করি। নর্মাল রিয়াকশান কত? নর্মাল রিয়াকশান ইকুয়াল টু এমজি। এম কত? 400 গ্রাম। 400 গ্রাম থেকে যদি কেজিতে নিয়ে আসো 0.4, ঠিক আছে, ইন্টু জি, তাহলে আসে 4 নিউটন। আর এফ ইজিক্যাল টু আমরা জানি মিউ এন, তাই তো? এন ইজিক্যাল টু আমরা এখানে 4 নিউটন পেলাম, ইন্টু মিউ কত বলে দিয়েছে, মিউ কত দিয়েছে, আচ্ছা মিউ এখানে হবে, এখানে এইটা ফ্রিকশন ফোর্স আর অ্যাপ্লাইড ফোর্স ব্যালেন্স করবে। তার মানে এফ ইজিক্যাল টু এই কেসে এফ ইজিক্যাল টু হবে, এই কেসে এফ ইজিক্যাল টু হবে কত, এফ হলো, এফ বলে দিয়েছে 3 নিউটন। তো আমরা এটা থিটা ধরে নিচ্ছি, তো ট্যান থিটা ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, ট্যান থিটা ইজিক্যাল টু লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? এটা লম্ব এফ বাই এন। এফ কত পেয়েছি 3, এন কত পেয়েছি 4, তাহলে থিটা ইজিক্যাল টু ট্যান ইনভার্স 3/4। এরকম কোনো অপশান আছে? একটা অপশান। তো চলো 19 নম্বরটা দেখো, বলছে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুষম দড়ির সর্বাধিক 1/5 অংশ একটি টেবিলের ওপর টেবিলের ধার থেকে ঝোলানো যায় যাতে দড়িটি পিছলে না যায়। এটা একটা টেবিল আছে, দড়ি দেখো সর্বাধিক দড়ি বা একটা চেন দিয়ে দেয়। ঠিক আছে, আমরা চেন দিয়ে রিপ্রেজেন্ট করছি, মনে করো চেনটার পুরোটা লেন্থ এল, কিছু অংশ সেটা ওয়াই অবধি দিয়ে দিলাম, ওয়াই অবধি সে সর্বোচ্চ নিচে থাকতে পারে, এর থেকে বেশি ঝুলিয়ে দিলে পুরোটা ঝুলে যাবে, মানে পুরোটা পড়ে যাবে। একটা নির্দিষ্ট লেন্থ অবধি তুমি ঝোলাতে পারবে। ঠিক আছে, সেই লেন্থটা কত? সেই লেন্থটা হয় সেটাকে ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করিস, তো ওয়াই ইজিক্যাল টু হবে 1/1 মাইনাস এন। এটা একটা ফর্মুলা দিয়ে মনে রাখতে পারো। আরেকটা ফর্মুলা হলো ডাইরেক্ট ফর্মুলা, শর্টকাট ফর্মুলা হলো ওয়াই ইজিক্যাল টু অ্যাকচুয়াল মেন এই শর্টকাটটা মনে রাখো, ওয়াই ইজিক্যাল টু হবে মিউ এল বাই 1 প্লাস মিউ। এখানে কোশ্চেন একটা জিনিস বলে দিয়েছে যে ওয়াই ইজিক্যাল টু L/5, তাই তো 1/5 অংশ বলেছে L/5। তো এখানে এটা থেকে মডিফাই করে আরেকটা ডাইরেক্ট ফর্মুলা চলে আসে, সেটা হলো
মিউ ইজ ইকাল টু 1/1 মাইনাস এন। এনটা কি? এনটা হলো 5, এখানে 5 যদি বলতো 1/4 অংশ নিচে ঝুলতে পারে তখন এন ইজ ইকাল টু 4। এখানে যদি বলতো 1/3 অংশ হয়তো নিচে ঝুলতে পারে তখন এন ইজ ইকাল টু 3 হয়ে যাবে। এখানে এন ইজ ইকাল টু 5, তো কি আসছে 1/1 মাইনাস 5। সরি 1 মাইনাস 5 না, এন মাইনাস 5 হবে, এন মাইনাস 1 হবে, এন মাইনাস 1। তাহলে আসছে কি এন মাইনাস 1 মানে 1/5 মাইনাস 1, তাহলে আসছে 1/4। 1/4 মানে 0.25 বোঝা গেছে। সুতরাং তুমি যদি এটা মনে রাখো এবং তারপরে ওয়াইয়ের জায়গায় কি লিখে দেবে L/N। ওয়াইয়ের জায়গায় যদি L/N লিখে দাও তখন তুমি এটা পেয়ে যাবে। কি ফর্মুলাটা তাহলে দাঁড়ালো, আমি একটু এভাবে লিখে দিই, পরিষ্কারভাবে যদি লেখা যায় হবে n-1। ঠিক আছে, আচ্ছা আমি একবার কনফার্ম হয়ে নিই এই সূত্রটা আমি ঠিকঠাক লিখলাম কিনা। হ্যাঁ ঠিক আছে, n-1 হবে। তো এবার 20 নম্বর কোশ্চেনটা দেখা যাক। চলো 20 নম্বর কোশ্চেনটা পড়া যাক। বলছে 6 কেজি ভরের একটি কাঠের ব্লক এ অপর একটি 8 কেজি ভরের ব্লক বি এর ওপর বসানো আছে। ঠিক আছে, এটা বি ব্লক যার ভর কত বলে দিয়েছে 8 কেজি, এবং তার ওপর আরেকটা ব্লক আছে যার নাম দিয়েছে এ এবং তার ভর 6 কেজি। ঠিক আছে, এবার বলছে যে 12 নিউটন মানের বল এ ব্লকের ওপর প্রয়োগ করলে চলতে শুরু করে। ঠিক আছে, চলতে শুরু করে তার মানে এই ব্লকের উপর যে ফ্রিকশন ফোর্স আছে তার ইকুয়াল করতে পারি, তাই না? 12 ইজ ইকাল টু এফ এ। তো এফ এ এখান থেকে কী হবে মিউ এম জি মাস অফ এ, তাহলে 12 ইজ ইকাল টু মিউ 6 ইন্টু 10, তাই তো? তাহলে মিউ ইজ ইকাল টু আসছে 0.2 হলো। কোনটা হবে তাহলে অ্যান্সার? সিটটা। প্রদত্ত দুটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত? 20 কোশ্চেনটা এটাই চেয়েছে, তো এটা বেরিয়ে গেছে। এবার 21 নম্বর বলছে বি ব্লকের ওপর সর্বোচ্চ কত বল প্রয়োগ করলে ব্লক দুটি একই সঙ্গে গতিশীল হবে। দেখো আমরা রায়মার্টিন সেশনের আমরা একটা আলোচনা করেছিলাম যে মানে এই শর্ট নোটসে এটা লিখে দিয়েছিলাম যে যখন শর্ট নোটসে যে নোটসটা আছে ব্লক ওভার ব্লকের ক্ষেত্রে সেখানে কন্ডিশন ছিল এর টেবিলটা ফ্রিকশনলেস এবং এই দুটো ব্লকের মধ্যে একটা ফ্রিকশন থাকবে, কিন্তু এই কন্ডিশনে দিয়েছে তা আচ্ছা ঠিক আছে, এই কন্ডিশনে ফর্মুলাটা দিয়েছিলাম আমরা শর্টকাট যেটা যে এফ ম্যাক্স ইজ ইকাল টু m1 প্লাস m2 মিউজি। ঠিক আছে, কিন্তু এই কেসে যেহেতু দুটোই ফ্রিকশান আছে, টেবিলেও ফ্রিকশান আছে এবং দুটির ব্লকের মধ্যবর্তী তলেও ফ্রিকশান আছে, এখানেও ফ্রিকশান আছে, এখানেও ফ্রিকশান আছে, এক্ষেত্রে ফর্মুলাটা হলো এফ ম্যাক্স ইজ ইকাল টু m1 প্লাস m2 ইজ ইকাল টু মিউ 1 প্লাস মিউ 2 জি। ঠিক আছে, এটা এখানে শুধু একটা ফ্রিকশন ছিল বলে একটা ফ্রিকশন, এখানে দুটো ফ্রিকশন এসছে তাই দুটো যোগ হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এই ফর্মুলাতে যদি তুমি অ্যান্সার মানে ভ্যালুগুলো যদি পুট করো দেখছি অ্যান্সার আসছে না, বুঝলে? অ্যান্সার আসছে না। আমার সম্ভবত মনে হয় অপশানের সাথে কোনো একটা ভুল আছে, মনে হচ্ছে অপশানগুলোর সাথে ভুল আছে কোনো। তো যাই হোক, এই ধরনের কোশ্চেন আসে না সাধারণত, এগুলো যেই অ্যাডভান্সের লেভেলের কোশ্চেন, তো তোমাদের বোর্ড লেভেলসে খুব আসার সম্ভাবনা খুব কম, সুতরাং অত চাপ নেওয়ার দরকার নেই। তবে আমার নোটসে যেটা দিয়েছিলাম যে এই সারফেসটা স্মুথ দিয়ে বেশিরভাগ কোশ্চেন আসে। ঠিক আছে, এই কেসে এরকম কেসে কোশ্চেন খুব রেয়ার কেসে আসে। 22 নম্বরটা
জলপূর্ণ একটি বালতিকে 1 মিটার ব্যাসার্ধের উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, তাহলে বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে বালতির রৈখিক বেগ কত হবে? সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হয়? ভি ইকুয়াল টু রুট ওভার আর জি। এখানে আর 1, জির মান 10, তাহলে √10 মানে 3-এর একটু বেশি হবে, 3 পয়েন্ট যায় একটা হবে, কারণ √9কে যদি √9 করলে 3 আসে, তো 9-এর থেকে একটু বেশি, তাহলে 3-এর থেকেও একটু বেশি আসবে, তাহলে 3.13। 23 দেখো, এম ও এম ভরের দুটি বস্তুকণা যথাক্রমে আর ও আর ব্যাসার্ধে বৃত্তাকার পথ আবর্তন করছে, তাদের আবর্তনকাল সমান হলে কৌণিক বেগের অনুপাত কি হবে? ওমেগা ইজগাল টু আমরা কি জানি 2π/t, এখানে টি সেম বলছে, দুজনের ক্ষেত্রে টি সেম, তাহলে ওমেগা 1/ω2 ইজগাল টু 1:1 বা 1 হবে। অ্যান্সার ডিটটা। এটা 2019 সালে কোয়েশ্চেনে এসেছিল নিরে। এটা দেখো, একটি বস্তুকণা এ ব্যাসার্ধের বৃত্তীয় পথে গতিশীল, তারপর বলছে স্থিতিশক্তি, এটা দিয়েছে, এটা কী দিয়েছে বোঝা যাচ্ছে না, স্থিতিশক্তি দিয়ে দিয়েছে, তাহলে মোট শক্তি কি হবে? মোট শক্তি কি হবে? পোটেনশিয়াল এনার্জি ইজিক্যাল টু 2 ইন্টু টোটাল এনার্জি হবে। ঠিক আছে, এখানে তোমাকে টোটাল এনার্জি জিজ্ঞেস করেছে, টোটাল এনার্জি ইজিক্যাল টু পোটেনশিয়াল এনার্জি বাই 2। তো এখানে পোটেনশিয়াল এনার্জি কে বাই এ স্কোয়ার, 2 এ স্কোয়ার আছে আর আগে থেকে 2 ছিল, তাহলে হবে কে এ স্কোয়ার বাই 4 হলো অ্যান্সার, তাহলে এটা। 25 দেখো, কৃতকার্য সর্বাধিক কখন হয়? কৃতকার্যের ফর্মুলাটা কি? এফ এস কস থিটা, তাই তো? থিটার মান যখন সর্বাধিক হবে, কৃতকার্যেরও মান সর্বাধিক হবে। কস থিটার মান সর্বাধিক কখন হয়? কস থিটার সর্বাধিক মান হলো +1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। +1 কখন হয়? যখন থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি। আর -1 যখন হয়, কখন হয়? থিটা ইজিক্যাল টু যখন 180 ডিগ্রি। তাহলে এখানে থিটা যখন 0 ডিগ্রি হবে, যখন কৃতকার্যের মান সর্বাধিক হবে, এক্ষেত্রে প্রযুক্ত বল ও স্মরণের মধ্যে কোণ 0 ডিগ্রি, তাহলে 1-এর ডিটা অপশান। গতিবেগ দ্বিগুণ হলে, গতিবেগের সূত্রটা কি জানি? কাইনেটিক এনার্জি সূত্রটা, গতিবেগ দ্বিগুণ হলে তারপর দেখ গতিশক্তি 4 গুণ হবে, স্থিতিশক্তি সঞ্চিত থাকবে। তুমি অপশানগুলো নিশ্চয়ই পড়েছো আগে। কাইনেটিক এনার্জি ইজিক্যাল টু ½ mv²। যদি ভি দ্বিগুণ করা হয়, যদি 2v করা হয় এবং তার স্কোয়ার, তাই তো? তাহলে কি আসবে? ½ mv² ইন্টু 4, 4 গুণ হয়ে যাচ্ছে, তাহলে গতিবেগ দ্বিগুণ করলে গতিশক্তি 4 গুণ হয়। স্প্রিংয়ের দৈর্ঘ্য অর্ধেক হলে, স্প্রিংয়ের দৈর্ঘ্য আর স্প্রিং কনস্ট্যান্টের মধ্যে সম্পর্ক হলো কি বলো তো? কে প্রপোর্শনাল টু 1/x, ব্যস্ত সম্পর্ক। এটাকে যদি অর্ধেক করা হয়, এটা হয়ে যাবে দ্বিগুণ। সুতরাং স্প্রিংয়ের দৈর্ঘ্য অর্ধেক করা হলে হবে কি? বল ধ্রুবক দ্বিগুণ হয়ে যাবে, বিটা অপশান। স্প্রিংকে সংকুচিত বা প্রসারিত করলে স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে, 4-এর 8টা হয়ে যাচ্ছে। তাহলে অপশানগুলো মিলিয়ে দেখলে কটা হবে? 1-এর তোমরা মিলিয়ে দেখবে। 26-এরটা দেখো, 26-এরটা বলছে একটি বস্তুকণার স্থিতিশক্তি একটি বলের ক্ষেত্রে এত। আচ্ছা, এটা পড়া যাচ্ছে না, কি আছে আমার জানি না। এ বাই আর কিউ না আর স্কোয়ার, এটা বোঝা যাচ্ছে না। তো আমি মনে করো a/r³ দিয়েই ধরলাম, ধরলাম। কি করতে হবে সেটা বলে দিই। বাই 1/r আসছে তো, এদেরকে যদি ডেরিভেটিভ করো, আচ্ছা ইউ দেওয়া আছে, এবার বলছে যে বস্তুকণার সাম্যাবস্থা থাকলে আর এর মান কত? সাম্যাবস্থা থাকা মানে f = 0। ঠিক আছে, f মানে আমরা জানি -du/dx। সুতরাং আর আচ্ছা, এটা বি হবে, আর তোমাকে ইউ সমান সমান বলে দিয়েছে। এবার du/dx, এখানে আর দেওয়া আছে, du/dr যদি করা হয়, du/dr যদি দেখো, সরি du/dr যদি করা হয় কি হবে? তুমি তোমার স্টাইলে ডেরিভেটিভ করবে, আমি আমার স্টাইলে ডেরিভেটিভ করছি। দেখো কি করবে, যা আছে ওপরে তাই দিয়ে দেবে এবং যা আছে তার সাথে 1 যোগ করে দেবে, মাইনাস যা আছে ওপরে তাই দিয়ে দেবে। আচ্ছা, তার মানে এটা r² হবে। যদি r² হবে, ধরে নিচ্ছি r² হবে, কি আছে আমি জানি না, চেক করে নি কোশ্চেনটার।
মাইনাস কি আছে, ওপরে যা আছে তাই ওপরে দিয়ে দেবে এবং যা আছে তার সাথে 1 যোগ করে দেবে। তাহলে থাকছে 3a/r³ মাইনাস 2b আচ্ছা 3 r³ না r4 হবে এবং 2b/r3 এটাই ইজিক্যাল টু 0। যেহেতু সাম্যাবস্থায় থাকলে বলছে তাহলে এটা সমান সমান আমরা 0 করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এবার কি হবে, এটা যদি 0 করা যায়, এটা যদি ওপারে নিয়ে চলে যায় কি হবে, 3a/r⁴ ইজিক্যাল টু 2b/r³ r³ কেটে যাচ্ছে, r থাকছে। তোমাকে জিজ্ঞেস করেছে r এর মানটা, তাই তো? তাহলে r ইজিক্যাল টু হবে 3a/2b। ঠিক আছে, যদি কোশ্চেনটা এইটা দেওয়া থাকতো, ইউ ইজিক্যাল টু যদি এটা দেওয়া থাকতো তাহলে অ্যান্সার এটা হবে। তো এরা যদি অন্য কিছু যদি থাকে, অন্য কিছু যদি থাকে সেটা তোমরা সলভ করবে, করলে হয়ে যাবে, তোমাদের একটা হোমওয়ার্ক হয়ে গেল। আমি মনে করো নতুন একটা কোশ্চেন দিয়ে করিয়েছি তোমাদের, এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, 27 দেখো, 10 কেজি একটি ভরের একটি ব্লককে ভূমি থেকে 2 মিটার উচ্চতায় তুলতে 230 কার্য করতে হয়, জুল কার্য করতে হয়। ব্লকটির ত্বরণ কি হবে? আমরা কি জানি, W ইজিক্যাল টু FS। ঠিক আছে, F মানে MA, এখানে A এফেক্টিভ হবে, যেহেতু ত্বরণ জিজ্ঞেস করেছে। হলো, A এফেক্টিভ হবে এবং সরণ কত দেওয়া আছে 2, এস লিখে দিচ্ছি, W ইকুয়াল, তাহলে 230 ইজিক্যাল টু M 10 কেজি, G প্লাস A, G 10, এর মানটা আমরা A ধরে নিলাম, ত্বরণটা A নিলাম, আর সরণ বলেছে 2 মিটার। তাহলে কি হবে, 0 0 কেটে যাবে, 23/2 করলে 11.5 আসবে, 11.5 আসবে ইজিক্যাল টু এদিকে 10 প্লাস A, তাহলে A ইজিক্যাল টু আসবে 11.5 মাইনাস 10, 1.5 হলো অ্যান্সার। তাহলে সিটটা 28 দেখো, 20 কেজি ভরের একটি বস্তুর উপর এত নিউটন বল কাজ করছে। দেখো বলটা F যেটা দিয়েছে, F ইজিক্যাল টু 5 প্লাস 2x, মানে ভ্যারিয়েবল ফোর্স। যদি F ইজিক্যাল টু যদি 5 থাকতো, এটা কনস্ট্যান্ট থাকতো, তাহলে এটা কনস্ট্যান্ট ফোর্স বলতাম। F ইজিক্যাল টু 5 প্লাস 2x মানে F এর মান x এর উপর ডিপেন্ড করছে। x যদি বাড়ানো হয় ফোর্সের মানও বাড়বে, x যদি কমানো হয় F এর মানও কমবে, তার মানে এটা ভেরিয়েবল ফোর্স। ভেরিয়েবল ফোর্সের ক্ষেত্রে ফর্মুলাটা কী ছিল, ওয়ার্ক ডানের ফর্মুলা ছিল F ইজিক্যাল টু dx এবং এটা লিমিট ছিল x1 x2, তাই তো? W ইজিক্যাল টু এখানে হবে, F এর মান দিয়েছে F প্লাস 2x dx, ইন্টিগ্রেশন করব এবং মানটা কত আছে 2 থেকে 6, তাহলে 2 থেকে 6 ইন্টিগ্রেশন করলে 5x প্লাস 2x² 2 এবং লিমিটটা দিয়ে দাও 6 আর 2, তাই তো? তাহলে 5 ইন্টু 6 প্লাস এই 2 2 কেটে দাও, 6 স্কোয়ার করলে 36 মাইনাস 2 ইন্টু 5 10 প্লাস 4, এটাকে যদি ক্যালকুলেশন করো কোনো তো একটা অ্যান্সার আসবে, সেটাই অ্যান্সার হবে। যদি অ্যান্সার না আসে তাহলে ভাবে ক্যালকুলেশন ভুল হয়েছে, নিয়ম প্রসেস এই। 29 দেখো, দুটো বস্তু আছে M1 M2, কোশ্চেন জিজ্ঞেস করা হলো যে M1 থেকে, তাই তো? হ্যাঁ, M1 বস্তু থেকে ভর কেন্দ্রটা কত এই সিস্টেমের, আমি ধরে নিলাম এটা x, তাহলে এটা পরে থাকছে কত হবে, সরি r, আর এদের মধ্যে দূরত্ব বলে দিচ্ছি x, তাহলে এইটা পরে থাকছে কত, x মাইনাস r। তো ভরকেন্দ্র সূত্রটা কি ছিল,
এই বিন্দুর সাপেক্ষে যদি বার করি আর সেন্টার অফ মাস ইজ ইকাল টু কী হয় m1 r1 প্লাস m2 r2 বাই টোটাল মাস m1 প্লাস m2 হলো। এখানে m1 ইজ ইকাল টু কত, m1 ইজ ইকাল টু m1, কিন্তু r1 ইজ ইকাল টু 0, কারণ আমরা এখান থেকেই বার করছি 0, প্লাস m2 r2 কত আছে x মাইনাস r, টোটাল মাস m1 প্লাস m2। তাহলে থাকছে কি, থাকছে ওপরে থাকছে x মাইনাস r, নিচে থাকছে m1 প্লাস m2। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো অপশান আসবে m2x বাই m1 প্লাস m2। বা এইভাবে তোমরা মনে রাখতে পারো যে বস্তুটার কাছ থেকে জিজ্ঞেস করেছে, মনে করো m1 এর কাছ থেকে জিজ্ঞেস করেছে, সেক্ষেত্রে হবে অন্য মাসটাই মানে m2টা হবে, অপোজিট মাসটা যেটা আছে m2 সেটা হবে বাই টোটাল মাস m1 প্লাস m2 এবং তাদের মধ্যে ডিস্টেন্স। যদি বলতো যে m2 থেকে কি হবে, m2 থেকে মনে করি r ড্যাশ হবে, m2 থেকে যদি বার করতে পারে তখন কি হবে, নিচে তো টোটাল মাস থাকছে দুটোই কেসে, ডি ওপরে থাকছে, দিয়ে m1টা হবে, যে বস্তুর কাছ থেকে বার করতে পারবে তার অপোজিট মাসটা উপরে বসিয়ে দেবো। তো 29টা হয়ে গেল। 30টা দেখো, -2 মানের একটি বল মূল বিন্দুতে ক্রিয়াশীল হলে, আচ্ছা কোশ্চেনটা বোঝা যাচ্ছে না তো, আচ্ছা যাই বলুক, এটা টর্কের ফর্মুলা কি আর ক্রস এফ, ঠিক আছে। তো ক্রস করে দিলে হয়ে যাবে। এখানে এফ কস যদি আর করো, অ্যান্সার আসবে না, তোমাদের করতে হবে এটা। তো এটা করে কমেন্টে জানাবে অ্যান্সার কি আসছে। একটি দণ্ডের দুটি সর্বোচ্চ বিন্দু 4v বেগে এবং সর্বনিম্ন বিন্দু v বেগে গতিশীল, এদের মধ্যবর্তী দূরত্ব r। তাহলে কৌণিক বেগ হবে কত, কৌণিক বেগ জিজ্ঞেস করছে। মনে করি দণ্ডটি তার এই পয়েন্টের সাপেক্ষে ঘুরছে এবং সর্বোচ্চ বেগ, এটা সর্বোচ্চ বিন্দু মনে করো 4v এবং এটা v, ঠিক আছে। তো মধ্যবর্তী দূরত্ব দিয়েছে r, আমি এটা ধরে নিলাম x, তাহলে এটা হবে r মাইনাস এক্স হলো। এবার কৌণিক বেগ কত জিজ্ঞেস করেছে, আমার কৌণিক বেগের সূত্র এখানে কি জানি, v ইজিক্যাল টু ওমেগা আর, ওমেগা ইজিক্যাল টু ভি বাই আর। তো এখান থেকে আমরা দুটো ইকুয়েশন পাবো, ভি ওমেগা ইজিক্যাল টু ভি 4v বাই এক্স, আর একটা পাবো ওমেগা ইজিক্যাল টু ভি বাই আর মাইনাস এক্স। এই দুটো ইকুয়েশন যদি সলভ করো, 1 আর 2 ইকুয়েশন যদি সলভ করো, আমরা এক্স এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। তো সলভ করা যাক, 4v বাই এক্স ইজিক্যাল টু ভি বাই আর মাইনাস এক্স, 4v আর মাইনাস 4v এক্স ইজিক্যাল টু ভি এক্স হলো। ব্যাপারটা হলো ভি কেটে যাচ্ছে, দেখো ভি কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2x ইজিক্যাল টু, সরি এই 4x আর এদিকে x, তাহলে থাকছে কি 5x ইজিক্যাল টু 4, তাহলে x ইজিক্যাল টু তাহলে কি আসছে, x ইজিক্যাল টু হবে তাহলে 4/5 হলো, x ইজিক্যাল টু 4/5। তো এবার কিছু না x, আচ্ছা এখানে r ছিল, 4r ছিল, 4r। এবার মনে করো এই x এর মানটা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। 1 নম্বর ইকুয়েশনে যদি বসানো হয় কি আসছে দেখো, আসছে ওপরে 4b লিখে দিলাম, নিচে x এর জায়গায় লিখে দিলাম 4/5, 5টা তাহলে ওপর উঠে যাবে,
নিচে থাকছে নিচে আর থাকছে, তাহলে 4 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি 5v/r। হলো, এটা একটা নিরেট গোলক বলেছে, নিরেট গোলক তার একটা নততলে রাখা আছে, নততলের কোণ যার 30°। এবার বলছে গোলকটির ত্বরণ কত হবে। ত্বরণের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা জেনে রাখবো, ইকুয়াল টু জি সাইন থিটা বাই 1 + c। হলো, সিটা কি, সিটা হলো এম আর স্কোয়ার কোফিসিয়েন্ট। এম আর স্কোয়ারটা কি, মনে করো নিরেট গোলকের কি হয়, জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া কি হয়, 2/5 এম আর স্কোয়ার। সিটা কি বললাম, সিটা হলো এম আর স্কোয়ার কোফিসিয়েন্ট, তাহলে এখানে সি ইজিক্যাল টু হবে 2/5। হলো, এখানে জি সাইন থিটা জির মান 10, সাইন 30° মান হাফ, বাই 1 + c, সির মান 2/5। তাহলে উপরে থাকছে 5, নিচে থাকছে 7, উপরে 5 উঠে যাচ্ছে 25/7, 25/7, 25/7, তাই তো 3 7 21, মানে 3 সামথিং হবে, এই অ্যান্সারটা হতে পারে। তো তোমরা বুঝতে পারছো কি, কমেন্টে জানাবে, ঠিক আছে। এবার বলছে যদি যদি পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ অর্ধেক হয়ে যায় কিন্তু ভর স্থির থাকে, তবে দিনের দৈর্ঘ্য কী হবে। এটা হবে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে, এল ইজিক্যাল টু আই ওমেগা। এই কনসেপ্ট দিয়ে হবে, কি কনসেপ্ট হলো এই কোশ্চেনের কি কনসেপ্ট, এটা আই কত হয়। আচ্ছা, আগে ছিল মনে করো মোমেন্ট অফ ইনার্শিয়া, আগে I1 ছিল এবং কৌণিক বেগ ছিল ওমেগা 1। এবার এবার যখন অর্ধেক করা হয় রেডিয়াস, তখন মনে করো তার মোমেন্ট অফ ইনার্শিয়া হয় I2 এবং কৌণিক বেগ ওমেগা 2, অ্যাঙ্গুলার ভেলোসিটি আর কি, ঠিক আছে। তো আই ইজিক্যাল টু আমরা পৃথিবীর ক্ষেত্রে বা নিরেট গোলকের ক্ষেত্রে কি দেখলাম, 2/5 এম আর স্কোয়ার। পৃথিবীটা তো নিরেট গোলক, পৃথিবীটা তো সলিড, তো আমরা এখানে লিখতে পারি আয়ের জায়গায় লিখতে পারি মাস যেহেতু সেম থাকছে আর স্কোয়ার লিখে দিচ্ছি ডাইরেক্ট। আচ্ছা, তোমাদের পুরো ভেঙে ভেঙে লিখছি, 2/5 m/r1 স্কোয়ার, ওমেগার জায়গায় আমরা কি লিখতে পারি 2π/t1 ইজিক্যাল টু 2/5 m/r2 স্কোয়ার বাই ইন্টু 2π/t2। হলো, কি কাটছে দেখো, 2/5 2/5 কাটছে। আর একটা জিনিস বলছে তাদের ভর একই থাকছে, ভর স্থির থাকছে, ঠিক আছে। এক মিনিট, ভর স্থির থাকছে মানে m1 ইজিক্যাল টু m2, এই কথার অর্থ হলো m1 ইজিক্যাল টু m2। তো m1 ইজিক্যাল টু m2 যেহেতু, তাহলে আমরা এদিকে m1 আর m2 কাটতে পারি, এদিকে 2π এদিকে 2π কাটছে, তাহলে থাকছে r1 স্কোয়ার বাই t1 ইজিক্যাল টু r2 স্কোয়ার বাই t2। এবার r2 বলছে যে r1/2 হয়ে যাচ্ছে, মানে অর্ধেক হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমরা এমনি সাধারণ অবস্থায় কি 24 ঘন্টায় একদিন হয়, তার t1 ইজিক্যাল টু 24 আওয়ার, এটা আমরা জানি। তাহলে কি লিখতে পারি দেখো, এখান থেকে আরও লিখতে পারি r1 স্কোয়ার বাই 24 ইজিক্যাল টু r2 কত হয়েছে r1/2, তাহলে কি হচ্ছে r1 স্কোয়ার এবং 2 স্কোয়ার করলে 4 ইন্টু t2টা তো আমাদের বার করতে হবে। r1 স্কোয়ার কেটে যাচ্ছে, 4 6 24, তাহলে লাস্টে পড়ে থাকছে t2 ইজিক্যাল টু 6 আওয়ার, ঠিক আছে। ব্যাসার্ধ অর্ধেক করলে আমাদের দিনের দৈর্ঘ্য 6 ঘন্টা হয়ে যাবে। দিনের দৈর্ঘ্য মানে একদিনের কথা বলছে, 12 ঘন্টার কথা নয়, ঠিক আছে। 34টা কোশ্চেন দেখো, 34টা বলছে আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো ধাতব চাকতির প্রতি একক ক্ষেত্রফলের ভর m/r স্কোয়ার, প্রতি একক ক্ষেত্রফলের ভর, ঠিক আছে। তা চাকতিটির ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কী হবে। একটা ডিস্ক বলেছে, ডিস্কের এই বরাবর কি হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে বলেছে, আই বার করতে হয়েছে। এক্ষেত্রে কি হয়, আই ইজিক্যাল টু m/r স্কোয়ার বাই 2। এমটা কি, পুরো চাকতিটার ভর, কোশ্চেনে বলে দিয়েছে পুরো চাকতির ভর বলে দেয়নি, বলছে একক ক্ষেত্রফল, মানে একক ক্ষেত্রফলের ভর হচ্ছে m,
তাহলে পুরো ক্ষেত্রফলের ভর কত হবে? পুরো ক্ষেত্রফলের ভর, ক্ষেত্রফলের সূত্রটা কি জানি আমরা? পাই আর স্কোয়ার, তাই তো? 4 পাই আর স্কোয়ার হয়। কি হয় আমি তো ভুলে গেছি, মানে 4 পাই আর স্কোয়ার হয় নাকি? পাই আর স্কোয়ার হয়। আচ্ছা, যদি পাই আর স্কোয়ার দিয়ে যদি কোশ্চেনটা সলভ করি, তাহলে পুরোর মাস হবে এর এম, এম, তাই তো? তাহলে এম এর জায়গায়, তাহলে মাস হচ্ছে এম এর জায়গায় কি হবে? পাই আর স্কোয়ার এম আর স্কোয়ার বাই 2। স্কোয়ার তো ছিল, সরি, আগে থেকে একটা স্কোয়ার ছিল, আর স্কোয়ার ছিল, আবার আর স্কোয়ার যুক্ত হয়েছে, তাহলে কি হচ্ছে? তাহলে নিচে 2 থাকছে। এবার হচ্ছে কি, এটা ক্যাপিটাল এম, ঠিক আছে? ক্যাপিটাল এম, সরি ক্যাপিটাল এম নয়, স্মল এম, সরি এম আর টু দি পাওয়ার 4/2, আর পাই তো ছিল, পাই থাকছে। তাহলে অপশান সিটটা ঠিক হচ্ছে। ঠিক আছে, এখানে একটা ক্যাপিটাল এম আছে, ক্যাপিটাল এম হবে না, ক্যাপিটাল এর সাথে কোনো সম্পর্ক নেই তো। 35 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে দুটি বিপরীতমুখী বল F1 আর F2, F1 আর F2 ক্রিয়া করলে রৈখিক গতি উৎপন্ন হয়। ঠিক, দুটি বিপরীতমুখী একই বিন্দুতে ক্রিয়া করলে রৈখিক গতি উৎপন্ন হয়, হতে পারে, তাই না? যদি F1 গ্রেটার দ্যান F2 হয়, তাহলে বস্তুটার গতি এই দিকে যাবে। তারপর বলছে দুটি বিপরীতমুখী বল F1 F2 একই বিন্দুতে একযোগে ক্রিয়া করলে আবর্ত গতি উৎপন্ন হয়, মানে কৌণিক বেগ বলছে। না, কৌণিক বেগ কীভাবে হবে? কৌণিক মোশন কীভাবে তৈরি হবে? এ তো, বা অ্যাঙ্গুলার মোশন জিজ্ঞেস করছে। অ্যাঙ্গুলার মোশন কী হবে? এইভাবে লিনিয়ার মোশন হচ্ছে, এইভাবে যাবে বা বা এইভাবে যাবে, সেটা ডিপেন্ড করছে কে বড়, F2 বড় না F1। তার মানে স্টেটমেন্ট অন কারেক্ট, স্টেটমেন্ট অন 2 ইনকারেক্ট। বিবৃতি অন সত্য, বিবৃতি 2 মিথ্যা, তাহলে 1 নম্বর অপশানটা চলে আসছে। তো আজকের এই পর্যন্ত। কোনো সমস্যা হলে তোমরা কমেন্টে জানাতেও পারো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তোমাদের অ্যান্সার আর আমাদের অ্যান্সারে যদি কোনো ভুল হয়, তোমার মনে হচ্ছে যে আমার কোথাও একটা ভুল করা হয়েছে, তো সেটা কমেন্টসে জানাতে পারো, ঠিক আছে? বা তোমাদের অ্যান্সারের প্রতি যদি খুব কনফিডেন্স থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো যে এই অ্যান্সারটা এই হবে স্যার।